সুপ্রিয় দর্শক, এসএটিভি রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় রেড অ্যালার্ট। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট ডক্টর মুলা জাহার এবং এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আপনাদেরকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই ব্যারিস্টার ফুয়াদ, আপনার কাছে যেতে চাই। আমরা যেটি শুনলাম, আপনি জানেন যে জুলাই আগস্টের যে গণহত্যার বিচারের যে প্রক্রিয়া শুরু হয়েছে, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেখানে যারা পলাতক আছে তাদেরকে, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ভারতে আছেন, তাকে ফিরিয়ে আনার জন্য একটি বিশেষ উদ্যোগ ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করতে চেয়েছে সরকার। এরই মধ্যে প্রসিকিউশন থেকে একটি চিঠিও দেওয়া হয়েছে আইজিপিকে। আপনি কি মনে করেন যে এই যে রেড অ্যালার্ট জারি করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্য দিয়েই আসলে পলাতকদের ফিরিয়ে আনা সম্ভব? ধন্যবাদ। সম্ভব অসম্ভবের চেয়ে বড় জিনিস হচ্ছে যে আপনার একটা বিচার প্রক্রিয়া যে স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে, কারণ গণ অভ্যুত্থান পরবর্তীতে একটা দায় এবং দরদের জায়গা তৈরি হয়েছে যে একটা প্রতিষ্ঠান হিসেবে আইসিটি কি করছে, কিভাবে করছে, তার প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু জাতির জানবার অধিকার আছে। অতএব তাদের একটা জবাবদিহিতার অংশ এটা যে আসলে তারা কি করছেন। এবং আপনি দেখেন যে যতগুলো প্রতিষ্ঠান রিশাফল করা হয়েছে গত 3 মাসে, তার ভিতরে সবচেয়ে ফাংশনাল ভিজিবল সার্ভিস প্রোভাইড করছে যদি 2-4টাকে আপনি ধরেন, তার ভিতরে কিন্তু আপনাকে আইসিটিকে বলতে হবে যে প্রতিনিয়ত গুম পরিবার, তারপরে গণহত্যার শিকার পরিবার, মানবতা বিরোধী অপরাধের শিকার পরিবার, এদের সাথে রিচ আউট করা, এদের ফ্যামিলির সাথে বসা, মিট করা, যাওয়া হাসপাতালগুলোতে। আপনি দেখেছেন প্রসিকিউটরটা টিম বেঁধে বিভিন্ন জেলায় জেলায় গিয়ে, হাসপাতালে এবং বাড়িতে গিয়ে গণহত্যার শিকার পরিবারগুলোর কাছ থেকে কথা বলছে, দেখছে, গোয়েন্দা সংস্থাগুলোর সাথে বসছে, সাহায্য চাচ্ছে। এবং আমরা বুঝতে পারছি যে এই ধরনের শেখ হাসিনা টাইপের লোকদেরকে যদি আপনি প্রসিকিউট করতে চান, আপনার সিরিয়াস ডিজিটাল এভিডেন্স দরকার। কারণ তিনি যে আইজিকে ফোন করে খুনের হুকুম দিচ্ছেন, র্যাবের প্রধানকে খুনের হুকুম দিচ্ছেন, এপিবিএনকে বলছেন, অথবা জ্বালাও পোড়াওয়ের কথা বলছেন, আপনার কিন্তু এই বিশাল সংখ্যক জনগোষ্ঠীর কল রেকর্ড আপনাকে উদ্ধার করতে হবে। এনটিএমসিতে প্রচুর এভিডেন্স আছে এগুলো। তো এই কাজগুলো কিন্তু ওনারা করে চলছেন। আপনারা দেখেছেন যে সিএমএইচে গেছেন, গিয়ে সেখানে ওখানকার হাসপাতাল থেকে গুলিবিদ্ধ পেশেন্টদের কাছ থেকে তাদের শরীর থেকে যে বড় বড় বুলেট, 7.62 ব্যারেলের যে বুলেট, এই বুলেট তারা উদ্ধার করেছেন। অতএব আইসিটি খুব সিরিয়াসলি, ভিজিবলি, অত্যন্ত পেশাদারিত্বের সাথে আন্তর্জাতিক মান বজায় রেখে তারা এই কাজটা করছে। অতএব সেই জায়গা থেকে মামলা করবার কাজ, তদন্ত টিমের কাছে এটা ফরওয়ার্ড করা, তাদের ব্যাপারে তদন্ত করা, 47 জনের ব্যাপারে, গুরুত্বপূর্ণ 47 জনের ব্যাপারে তারা ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের সাহায্য চেয়েছে, তাদেরকে গ্রেফতার করা, আদালতের সামনে হাজির করা। অতএব আপনি সবারটা জানেন না। ধরুন, আমরা জানি না ওবায়দুল কাদের কোথায় আছে, আমরা এক্স্যাক্টলি জানি না মাহবুবুল আলম হানিফ কোথায় আছে, কিন্তু আমরা এক্স্যাক্টলি জানি হাসিনা কোথায় আছে। এটা হাসিনার পক্ষ থেকে যেমন স্বীকার করা হয়েছে, হাসিনার ছেলেমেয়েরা বলেছে, ভারত সরকারও বলেছে যে তিনি তাদের জিম্মাদারিতে আছেন। অতএব যেটা আছেন সেটার ব্যাপারে তো অবশ্যই চেষ্টা করা উচিত। এটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ দায়িত্ব যে এটাকে এনশিওর করা। অতএব রেড অ্যালার্টের মধ্য দিয়েই হাসিনাকে আপনি ফিরিয়ে আনতে পারবেন। এটার থেকে বড় গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আপনি আপনার সর্বোচ্চ চেষ্টাটা করছেন কিনা যে গণহত্যার দায়ে অভিযুক্ত একজন আসামিকে আপনি কাঠগড়ায় দাঁড় করানোর জন্য যথেষ্ট রকম চেষ্টা করছেন কিনা। এটা হচ্ছে তাদের প্লেজ, এবং এই প্লেজকে আমি স্বাগত জানাই। এবং সর্বোচ্চভাবে নাগরিক সমাজের জায়গা থেকে, রাজনৈতিক কর্মী হিসাবে, মানবাধিকার কর্মী হিসাবে আমাদের যে আওয়াজ ছিল, এই আওয়াজের পক্ষে আমরা আছি এবং থাকবো। ব্যারিস্টার ফুয়াদ, আপনি বলছিলেন যে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। এটা অবস্থান জানার পরেও আমরা রেড অ্যালার্টে জারি বা ইন্টারপোলের সাহায্য চাওয়ার চেয়ে কি ভারতের কাছে সরাসরি বাংলাদেশ সরকার চাইতে পারতো না তাকে ফেরত দেওয়ার বিষয়? এখন 2টা বিষয় ছিল, আমরা ভিতরকার সিচুয়েশন জানি না। হয়তো এমন হইতে পারে যে ইন্টারনালি তাকে ফিরায় নিয়ে আসবার একটা নেগোসিয়েশন হয়েছে, চেষ্টা করা হয়েছে, কিন্তু বাংলাদেশ সরকার কোনো ইতিবাচক ইঙ্গিত ওই পাশ থেকে পাচ্ছে না। এবং অবভিয়াসলি পাচ্ছে না, কারণ দিল্লি বিভিন্ন কারণেই মনে করছে না যে হাসিনার মতো একটা অসুস্থ মানসিক রোগীকে কোনোভাবে তার সীমানার বাইরে পাঠিয়ে দেওয়াটা তার জন্য নিরাপদ না। কারণ তিনি যা যা করেছেন সেটা যেমন আমরা জানি, তিনি ভারতকে গোপনে প্রকাশ্যে যা যা দিয়েছেন সেটা কিন্তু তিনি এখনও ফাঁস করেন নাই।
অতএব এমনও হতে পারে যে দিল্লি বোধ করছে এটা তার জন্য নিরাপদ না। তো দুই পক্ষের জন্য এটা একটা একটা উইন উইন সিচুয়েশন, হাসিনার পক্ষ থেকে এবং দিল্লির পক্ষ থেকে। তো আমি ধারণা করছি যে এরকম একটা নেগোসিয়েশনের চেষ্টা হয়তো হয়েছে, যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্য দিয়ে এক্সট্রাডিশন ট্রিটি যেটা আছে সেটাকে ব্যবহার করে কোনোভাবে তাকে ফিরিয়ে আনা যায় কিনা, কিন্তু বোধ করছি তেমনটা সফল হয় নাই। তো সফল না হলে আপনার হাতে আসলে অস্ত্র আর তেমনটা বাকি নাই, সেক্ষেত্রে আপনার ইন্টারপোলের সাহায্যই নিতে হবে। ভারত যদি রাজি না হয় বা রাজি না হওয়ার পেছনে কারণ কি থাকতে পারে, কি কারণে তারা শেখ হাসিনাকে ফেরত দিতে চায় না? একটা হচ্ছে ধরেন শেখ পরিবারের সাথে ভারতের একটা ঐতিহাসিক সম্পর্ক আছে ৭৫ পরবর্তী বাস্তবতা, এবং তার আগেও ধরেন আগরতলায় যে ষড়যন্ত্র করা, শেখ মুজিব যে দফায় দফায় ওখানে ভারতের গোয়েন্দা সংস্থা ভারতের সরকারের সাথে মিটিং করেছেন আমাদের স্বাধীনতা স্বায়ত্তশাসনের অধিকারের আন্দোলনটাকে বেগবান করবার জন্য, এগুলো পাকিস্তানি গোয়েন্দা সংস্থা জানতো, তখনকার পাকিস্তান সরকার এটা জানতো। অতএব আগরতলা কিন্তু ষড়যন্ত্রমূলক মামলা না, এটা জেনুইনলি একটা রাষ্ট্রদ্রোহিতার মামলা ৬৯-এর প্রেক্ষাপটে। অতএব সেই ঐতিহাসিক সম্পর্ক কিন্তু ক্যারি ফরওয়ার্ড করেছে, যদিও খুব স্ট্রং এভিডেন্স আছে যে শেখ মুজিবের মৃত্যুর পিছনে ভারতের ইঙ্গিত আছে, সেটা অন্য আলোচনা অন্যদিন হয়তো সুযোগ পেলে করবো আকস পাশে। তো সেই জায়গাতে দেখেন ৭৫-এর মৃত্যুর পরে কিন্তু লম্বা সময় ৮১ পর্যন্ত সময়টা শেখ হাসিনা, রেহানা কিন্তু আপনার ভারতে ছিল, যদিও রেহানা পরবর্তীতে ইউরোপ জার্মানি হয়ে ইংল্যান্ডে চলে গেছে, কিন্তু হাসিনা কিন্তু সপরিবারে এখানে ছিল। তো সেখানে সম্পর্কটা দেখতে হবে যে বিশ্বস্ততার একটা সম্পর্ক, ঐতিহাসিক সম্পর্ক। পালিয়ে যাওয়ার পরে দেখেন মোদি কিন্তু কংগ্রেসের সাথে একসাথে যৌথ মিটিং করেছে, সরকার এবং বিরোধী দল, একটা কম্বাইন্ড পলিটিক্যাল ডিসিশনের মধ্য দিয়েই কিন্তু আপনার হাসিনাকে তাকে শেল্টার দিতে হয়েছে। অতএব এইটা দেবার একটা বড় কারণ হচ্ছে কৃতজ্ঞতা, যে এই মহিলাটা আমার এত বছরের গোলাম ছিল, চাকর ছিল, আমার এত চাটুকারিতা করেছে, প্রকাশ্যে অপ্রকাশ্যে দেশের স্বার্থ বিক্রি করে দিয়েছে, দিনে রাতের ভোট করে আমাকে রেল লাইন দিয়ে দিয়েছে, আমি সীমান্তে এত হাজার হাজার মানুষ মেরেছি, টুটা শব্দ করে নাই, আমি বৈধ অবৈধ পথে বিলিয়নস অফ ডলার পাচার করে দিয়েছি, ব্যবসা করতে দিয়েছি, আমার লক্ষ লক্ষ মানুষ বৈধ অবৈধভাবে এখানে কাজ করেছে, সে কাউকে বের করে দেয় নাই। তো কৃতজ্ঞতা তো হিউজ। তো এই কৃতজ্ঞতার ন্যূনতম একটা পে ব্যাক টাইম হচ্ছে যে আপনার গোলাম যখন বিপদে পড়ে গেছে, মালিকের দরগায় আসছে, তার মাজার থেকে তাকে এরকম খালি হাতে ফিরায় দিবে, এটা লালনের দর্শন না আর কি। তো সে আমাদেরকে রক্তাক্ত লাশ উপহার দেয় সীমান্তে, কিন্তু তার লালনের দরগা থেকে সে হাসিনাকে ফেরত দেবে না, কারণ ওটা তার লেনদেনের ব্যাপার। আর দ্বিতীয় যেটা বলেছি যে ভারত সেফ বোধ করে না, কারণ হাসিনার কিন্তু মুখের নিয়ন্ত্রণ নাই, অসুস্থ রোগী কিন্তু মানসিক রোগী, একটা সাইকোপ্যাথ কখন যে কোন বিষয়ে বলে ফেলে। দেখা গেল যে ভারতের বাইরে চলে গেছে, ভারতের গোমর ফাঁস করা শুরু করে দিল, বাংলাদেশ সরকারের সাথে সে নেগোশিয়েট করে ফেলবে। দেখা গেল যে ভারতের এমন কিছু তথ্য সে জানে, এমন কিছু বাস্তবতা সে জানে, যেগুলোর মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার তার সাথে নেগোশিয়েট করতে পারবে, তাকে ফিরায় নিয়ে আসতে পারবে, ক্ষমা ঘোষণা করে দিতে পারবে, অনেক কিছু হতে পারে। সব কিছু বোধ করে হাসিনাও নিরাপদ বোধ করছে না অন্য জায়গাতে, ভারতও নিরাপদ বোধ করছে না। দুইজনের আর একটা নিরাপত্তার কারণ হচ্ছে ভারত আইসিসির সিগনেচারি না, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেখানে আছে। আপনি জানেন ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা কিন্তু অভিযোগ দায়ের করবার প্রস্তুতিমূলক আবেদন করেছে যে বাংলাদেশে এরকম গণহত্যা হয়েছে এবং এই গুরুত্বপূর্ণ লোকদের নামে তারা মামলা রুজু করবার প্রস্তুতি নেবার জন্য অনুরোধ করেছে। তো অন্যান্য দেশে থাকবার নিরাপত্তা ঝুঁকি আছে, যে দেশগুলো বিশেষ করে গণতন্ত্র মানবাধিকারের প্রতি আপনার ভেরি স্ট্রং পজিশন নেয়া, সেখানে তাকে কিন্তু অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে তাকে গ্রেফতার করানো যায়। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস যে কনভেনশন আছে সেটা হচ্ছে একটা ইউনিভার্সাল জুরিসডিকশনে চলে আসছে, যে ওখানের সিগনেচারি যে কোনো স্টেটে আপনি যে কোনো দেশের নাগরিককে গ্রেফতারি পরোয়ানা দিয়ে তাকে গ্রেফতার করে ফেলতে পারবেন। কিন্তু সেই ক্ষেত্রে ভারত একটা নিরাপদ জায়গা, আইসিসির পক্ষ থেকেও তার কোনো অব্লিগেশন নাই, হাসিনারও মানবাধিকার লঙ্ঘনের জন্য তাকে গ্রেফতার করবার কোনো বাধ্যবাধকতা তৈরি হবে না। এই সকল অনেকগুলো বাস্তবতাতে দুই পক্ষের জন্যই দুজনকে যার যার মতো করে সাহায্য করে দিল্লিতে রাখাটা নিরাপদ। মিস্টার ফুয়াদ, আপনি যেটি বলছিলেন যে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, রাষ্ট্র এবং ব্যক্তি কখন রাষ্ট্রের চেয়ে বড় হতে পারে? সমস্যা হচ্ছে যে ভারত তো কখনো রাষ্ট্রিক সম্পর্কটা তৈরি করে নাই বাংলাদেশে। আপনি যদি আমাদের স্বাধীনতার শর্তগুলো দেখেন, 1971 সালের অক্টোবর নভেম্বর যে 7 দফা চুক্তি করেছিল এবং যেটা তাজউদ্দিন আহমেদ পুশ করেছে, তাদের যুক্তিটা ছিল যে আমার
ইন্টারন্যাশনাল আপনার যে রিকগনিশন দরকার যুদ্ধের জন্য, সেখানে ভারতকে আমাকে দরকার। তো ভারত শর্ত দিয়েছে, তাহলে আমি তোমাদেরকে এটা এনে দেব, বিনিময়ে আমাকে এই 7 দফা দিতে হবে। এবং সেই 7 দফা চুক্তি যদি আপনি পড়েন, আপনি দেখবেন যে আলটিমেটলি দেশ বিক্রি করার, স্বাধীনতা বিক্রি করে দেওয়ার আপনার চুক্তি ছিল। দেশের মানুষ ভিতরে হাজারে হাজারে লাখে লাখে যুদ্ধ করছে, শহীদ হচ্ছে, বঞ্চিত নির্যাতিত হচ্ছে, আর তাদের নেতারা, প্রবাসী সরকার ওখানে বসে দেশ বিক্রির চুক্তি করছে। সৈয়দ নজরুল ইসলাম পর্যন্ত এই চুক্তি পড়ে সিগনেচার করার পরে তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন, কোনো কোনো বর্ণনাতে আসছে। অতএব সেই বাংলাদেশে দেখেন যুদ্ধের পরে কি হয়েছে, যে 72 সালে যখন শেখ মুজিব ফিরে আসার পথে কিন্তু তিনি দিল্লি হয়ে আসছেন, আপনাদের মনে থাকার কথা। এবং দিল্লিতে 10ই ডিসেম্বরের মিটিংয়ে তিনি 10ই জানুয়ারির মিটিংয়ে শেখ মুজিব রিকোয়েস্ট করেছেন ইন্দিরা গান্ধীকে যে আপনাদের সোলজারকে ফিরায় নিয়ে আসতে হবে। তো ভারত কিন্তু ওই চুক্তির জায়গা থেকে শেখ মুজিবের এই আবেদনকে বেইমানি আকারে দেখেছে। এবং পরবর্তীতে কি হয়েছে, 72-এর মার্চ এপ্রিলের মধ্যে কিন্তু ভারত সকল সৈন্যকে ফিরিয়ে নিয়ে গেছে। এবং এর ভিতরে কিন্তু অনেক জেলাতে ভারতের প্রশাসক পর্যন্ত নিয়োগ করা হয়েছে। সিলেটে আপনার ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করে দিয়েছে, ডিসি অ্যাপয়েন্ট করে দিয়েছে। কারণ এটাই চুক্তির অংশ ছিল যে পুলিশ, এসপি, ডিসি প্রশাসনে ভারতের সাথে কোঅর্ডিনেশন করে কাজ করতে হবে। আমাদের প্যারামিলিটারি থাকতে পারবে না, আমাদের সেনাবাহিনী থাকবে না, আমাদের সীমান্তরক্ষী থাকবে না, আমাদের নিজস্ব স্বাধীন পররাষ্ট্র নীতি থাকবে না, বিদেশের কোনো দেশের সাথে আমরা বাণিজ্য চুক্তি করতে পারবো না। এগুলো সব ছিল সেই 7 দফার মধ্যে। অতএব সেইটাকে কিন্তু শেখ মুজিবুর রহমান ভেঙে দিয়েছে। অতএব শেখ মুজিবুর রহমানের অনেক ক্রিটিক কিন্তু আমরা করি, সিরিয়াস সমালোচনা করি। সারা বাংলাদেশ মিলে 9 মাসে যেভাবে দেশকে স্বাধীন করেছে, শেখ মুজিব একা দ্বিতীয়বারের মতো বাংলাদেশকে স্বাধীন করেছে 1972 সালের 10ই জানুয়ারি। এবং এই গাদ্দারি ভারত কিন্তু মাফ করে নাই। 75-এর 15 আগস্ট অনেক চরম মূল্য দিতে হয়েছে। শেখ মুজিবের অনেক ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেটিভ ফেইলিয়ার আছে, অনেক ভুল ত্রুটি আছে রাজনৈতিক, কিন্তু এটাও একটা যে তার পতনের একটা জায়গা যেটা ভারত কখনো মেনে নিতে পারে নাই। অতএব এই জায়গাতে সে অনেক বেশি ভয়ে আছে যে হাসিনাকে সীমান্তের বাইরে পাঠিয়ে দিলে সে এমন কিছু করে কিনা যেটা আমি আর পরে নিয়ন্ত্রণ করতে পারবো না। এই জন্য তার কোলে পিঠে রেখে মানুষ করাটাই তারা নিরাপদ বোধ করছে। ব্যারিস্টার ফুয়াদ, আমি আপনার কাছে আবার আসবো। অ্যাডভোকেট ডক্টর নুরুল আজহার, আপনার কাছে যেতে চাই। আমরা যে শিরোনাম রেখেছিলাম যে গণহত্যায় যারা পলাতক আছেন তাদের ফিরিয়ে আনার জন্য ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ব্যারিস্টার ফুয়াদ বললেন, আপনি শুনলেন যে দ্বিপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক আলোচনায় হয়তো ফেরত আনা সম্ভব হবে না বা হচ্ছে না, সে কারণেই আন্তর্জাতিক এই সহায়তা চাওয়া হয়েছে। গণহত্যার বিচার, যেটি ব্যারিস্টার ফুয়াদ বলেছেন যে একটি জবাবদিহিতা এবং দরদের একটি জায়গা যেখানে তৈরি হয়েছে, আপনি কি মনে করেন এটি আসলে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত? জি, ধন্যবাদ আপনাকে এবং এসসিটিভি দর্শক এবং কলাকুশল এবং আমার সাথে একজন বিশিষ্ট আলোচক আছেন, এবং আপনাকেও শুভেচ্ছা ধন্যবাদ দিয়ে শুরু করতেছি। জি, অবশ্যই রেড অ্যালার্ট ঘোষণা করা হয়েছে এবং আইজিপির মাধ্যমে এটা বিভিন্ন দেশে পাঠানো হয়েছে। যেহেতু 18 নভেম্বর সামনে একটা মামলার ডেট আছে, 18 নভেম্বর এই মাসে, 17 নভেম্বর, আচ্ছা 17 নভেম্বর, জি জি। তো তার পরিপ্রেক্ষিতে করা হয়েছে। তবে এখানে যে আপনার রেড অ্যালার্ট যে দেওয়া হয়েছে সেইটার ক্ষেত্রে মনে করেন যে যারা এখনও মনে করেন যে মামলাগুলি হয়েছে সেখানে জবাবদিহিতার মধ্যে এখনও আসে নাই বলেই তাদের আনার ব্যবস্থা করার চেষ্টা করা হইতেছে। এখন ভারতের ব্যাপারটা হয়েছে কি, এখন ইন্টারপোলটা হইল কি যে ওই দেশের লোক যদি আপনার ওই দেশের সরকার যদি সহযোগিতা না করে তাহলে কিন্তু আনতে পারবে না। রেড অ্যালার্ট বাংলাদেশে কয়েকবারই গেছে, যেমন বঙ্গবন্ধু খুনিদের জন্য চেষ্টা করা হয়েছিল, যেমন কানাডা পাঠানো হয়েছিল, রেড অ্যালার্ট কোনো কাজেই আসেনি। রেড অ্যালার্টটা তখনই কার্যকরী হয় যখন ওই রাষ্ট্রের সরকার যদি সহযোগিতা করে যে ওই ক্রিমিনাল বা তাহলে ওই অপরাধীরে ধরিয়ে দিয়ে তার দেশে পাঠানো, তাইলে এটা সম্ভব। তো যাই হোক, এখন হাসিনার পাঠানোটা এটা খুবই ক্রিটিক্যাল ব্যাপার। যেহেতু তার অনেক ধরনের চুক্তি, তার লিখিত অলিখিত মৌখিক অনেক ধরনের চুক্তি সে ভারতের সাথে করছে। যেমন আমার মনে হয় রেলপথ হতে শুরু করে এই পর্যন্ত কোনো কিছুই কিন্তু উনি এই 15-16 বছরে উনি যে ধরনের চুক্তি করছে কোনোগুলি হয় না, পেঁয়াজ রসুন ছাড়া বাকিগুলি সবগুলি উনি গোপন রাখছেন। রেলপথ হতে শুরু করে পানির ন্যায্য হিস্সা বিভিন্ন ধরনের, তারপরে সেফটি ব্যাপারে 13 সালের যে আইনটা হয়েছিল সেটা আবার উনি 16 সালেও সংশোধন করছে। সে আওতায় যে কোনো দেশে ক্রিমিনাল যদি লুকায়িত থাকে উভয় দেশের সম্মতিতে সেই দেশে হ্যান্ড ওভার করা হবে।
এই ধরনের কিছু চুক্তি উনি মানে তাও স্বাভাবিকভাবে উনি প্রকাশ করে নাই, কিছু মানে প্রচ্ছন্নভাবে কিছুটা প্রকাশ করেছে। তো যাই হোক, শুধু উনারটা জানা গেছে, আরও অন্যান্য যেসব আরও যে এইখানে যারা অপরাধী আপনার 17 তারিখে যেমন আইসিটিতে যে মামলাগুলি হয়েছে, এবং এইটা তো গণহত্যার মারাত্মক, শুধু গণহত্যার না, গণহত্যার এই যে 16 বছরের মধ্যে যেগুলি গুম খুন তারপরে কিডন্যাপ হইতে শুরু করে সবগুলিই তো এই মামলার আওতায় আসবে আর কি। অলরেডি মামলা পড়তেছে। এটা স্বচ্ছতার জন্যে বর্তমান অন্তর্বর্তীকারী সরকার এবং তার যে গ্রুপ আছে আইসিটি এই কমিটির, এখানে যে তাজুল সাহেব আছে মানে চিফ প্রসিকিউটর, উনি মিলা ওনাদের যথেষ্ট স্বচ্ছতা আছে আমি বলে মনে করি, এবং ওনারা এটাই প্রমাণ করবে যে আসলে সৎভাবে বা স্বচ্ছভাবে বিচার সালিশ করে সত্যটা উদ্ঘাটন করা যায় এবং প্রকৃত অপরাধীকে বাইর করা যায়। তার পরবর্তীতে যেটা জাজমেন্ট হবে সেটাই হবে, যে অপরাধী যে শাস্তি পাওয়ার উপযুক্ত সেটাই হবে। তো আমি মনে করি যে এখন এই মুহূর্তে যেই কাজগুলি স্টেপগুলি নিতেছে সেটা জনগণের সবারই সহযোগিতা করা উচিত বর্তমান সরকারের। তা না হলে আমাদের এই কাজগুলি হবে না, মুখ থুবড়ে পড়বে। আমরা সবসময় দেখি যে আজকে দেখলাম যে খালি ওই একই ঘুরায় ফিরে কখন নির্বাচন হবে, কখন কি হবে, এই যে ক্ষমতার লিপসা আমাদের ধরে পড়ছে, এই জিনিসটা থেকে আমরা বাইরে আসতে পারি না। ঠিক আছে, একটা লোককে দায়িত্ব দিছি, উনি তো নিতে চান না দায়িত্ব, তো উনারে জোর করেই দেওয়া হচ্ছে। উনি তো বারবার বলছে যে হ্যাঁ আমাকে সময় দিচ্ছেন এবং সময় দিতে হবে যথেষ্ট। তাইলে ওই সময়টুকু আমরা উনারে অন্তত দিই যে উনি যে যদি ব্যর্থ হয় ঠিক আছে পরবর্তীতে আলোচনা করি, কিন্তু এর আগেই যদি ধরে মানে এই ধরো মাছ তাড়াতাড়ি খাও এরকম চিন্তা যদি হয়, মাছের পানি থেকে উঠে না ভাইজে খাওয়ার চিন্তা করে, তাইলে তো এটা আর হবে না। এখন দেখেন এই যে বারবার অনেক লোক আমার বিভিন্নভাবে প্রসঙ্গে, যেহেতু আমি পলিটিক্সে জড়িত, যে সরকার ব্যর্থ হয়েছে এটা আমি তো দেখি না ব্যর্থ হয়েছে, আমার চোখে এখনও ভাসেনি। তবে আমি মনে করি যে জিনিসপত্রে কিছুটা হয়েছে, আর আপনার আর কিছুটা হয়েছে আপনার আইন শৃঙ্খলা তাও উনি মোটামুটি দমায় ফেলছে, মোটামুটি কন্ট্রোলে চলে আসছে, কিন্তু খাদ্যদ্রব্যটা কমাইতে পারতেছে না। দেখেন দলীয় সরকার নাই, তারপরে অন্তর্বর্তী সরকারও পারতেছে না এদের সাথে, এমন সিন্ডিকেট এত শক্ত। যেমন মনে করেন আওয়ামী লীগের সময় মনে করেন আওয়ামী লীগই শুধু ছিল না, এর সাথে বিএনপি অন্যান্য ছোট দলগুলি মিলেও কিন্তু এরা সিন্ডিকেট করছে, এরা মানে ইয়েটা রয়েছে। তো তর্কের খাতিরে যদি আপনি ধরেন এখন বর্ডার কিলিং তো নাই, বরং আমরা 2-4টা দিয়ে দিচ্ছি আপনার ইয়েতে, ভারতের ওরা উস্কানিমূলক কোনো কিছু করতে পারে না ওই রকম। তারপরে যদি আপনি অর্থ পাচারটা তো বন্ধ হয়েছে ভাই। আচ্ছা, রেমিটেন্স আসা শুরু হয়েছে, এখন তো আমাদের 22 বিলিয়ন ক্রস করছে কিন্তু রেমিটেন্স আরও তো আসতেছে। তারপরে উনি ইউনাইটেড নেশনে গেলেন, জাতিসংঘে গিয়ে তো উনি $70 কোটি মতো উনি বিভিন্ন সাহায্য সহযোগিতা পেয়েছে, আরও বিভিন্ন রাষ্ট্রের থেকে পাওয়ার আশ্বাস পাইছে। তো অতএব আমাদের মানে টাকা পাচার হয়ে যাওয়ার যে প্রথা ছিল জি তথাকথিত, সেটি বন্ধ হয়েছে। হ্যাঁ, সেটা বন্ধ হয়েছে এবং আনারও প্রক্রিয়া চলতেছে। প্রক্রিয়া অবশ্যই এটা আনা যাবে যদি উভয় দেশের সাথে আবার এগুলি তো আবার ভাই এই একটা সময়ের ব্যাপার আছে সব কিছু। আপনি একটা জিনিস জঞ্জাল 16 বছরের জঞ্জাল আপনি তো 16 মাসেও আপনার শেষ করতে পারবেন না, একটু তো সময় দিতে হবে। সেই জায়গায় আপনার 3 মাস মাত্র, 3 মাসে আপনার কি হইলো না হইলো, 1 মাস না যাইতেই তাড়াতাড়ি ডেট চাইতেছেন আপনি, নির্বাচনী ডেট। আপনি তো বলছেন আগে সংস্কার, তো সংস্কার ওনাদের পক্ষে যতটুকু দরকার অতটুকু ওনারা করুক, যেটা জনগণের পক্ষে যাবে এবং ভালো হবে। আমরা 53 বছর তো বিভিন্ন 3টা রাষ্ট্রের 3টা দলের তো আমরা শাসন দেখলাম, আওয়ামী লীগ, বিএনপি, এবং সবচেয়ে বেশি তো ছিল আওয়ামী লীগ, তারপরে ছিল জাতীয় বিএনপি, তারপরে জাতীয় পরিবার। তো এদের শাসন তো দেখছি কি মূলাটা এরা খাওয়াইছে মানুষে, কি সেবাটাই মানুষে কি করছে। এখনও মনে করেন এই নিরীহ মানুষ তো মনে করেন 90 ভাগই হলো নিরীহ মানুষ, এবং দারিদ্র সীমায় দেখেন আজকে 30 ভাগ মানুষ হলো দারিদ্র সীমা, হত দরিদ্র হিসেবে এখন পরিচিত। আর এদিক দিয়ে তো আমরা মেট্রো রেল দিচ্ছে জাপান জায়গা, সেটা লোনের মাধ্যমে নামমাত্র, পরবর্তীতে তারা উইথড্র করে ওইটা লিল্লা হিসাবে আসবে, গণ্য হবে। এখন এইটারে নিয়ে আমরা এই উঠায় ফেলাইছি, সিঙ্গাপুর বানায় ফেলাইছি। আপনি বিশ্বাস, আমি 14 তারা থেকে নিচে দেখি রাত্রে শুয়ে থাকে, কোনো কিছু নাই, রিক্সাওয়ালা লাইন বান্ধা আপনার এই দুদুকের সামনে ভাই, এই ফুটপাতের উপর। এত কষ্ট মানুষের, কিভাবে মানুষ কোথায় তার টয়লেট, কোথায় শৌচাগার, কোথায় কি, কখন পানি খায়, কখন আমি দাঁড়ায় খালি চিন্তা করি, আর আমার মাঝে মধ্যে চোখ দিয়ে পানি আসে। এটা কি অবিশ্বাস্য কিন্তু মানুষের কাছে। কারণ এর আর সামনে দিয়ে হাইটা গাড়ি, দামি গাড়ি কিন্তু এর সামনে দিয়ে চলে দিতেছে 40 কোটি, 40 লাখ, 50 লাখ, 5 কোটি, 10 কোটি। এই যে আপনার 111 যে সৃষ্টি হইল, কাদের জন্য হয়েছে? যাদের জন্য হয়েছে, তো তারাও যদি তো একটু সংযত হওয়া উচিত আছিল। আওয়ামী লীগ হওয়া উচিত আছিল না। আওয়ামী লীগ কী করলো? আওয়ামী লীগ 5ই আগস্ট তৈরি করলো। এখন আবার যে নতুন যারাই আসবে নির্বাচিত সরকার, একটা সরকারের মাধ্যমে তো আসবেই, যে কোনো একটা সরকার আসলে কি আমরা সেটা কি আমরা সুফল পাবো? আমার তো এইখানে কথা। আজকে তো হ্যামার গাড়ি গিয়ে আপনি দেখেন, সেই পুরাতন রমনা থানা গিয়ে দেখেন ওই হ্যামার গাড়ি পুরে রয়েছে, ওইখানে গাড়িতে গাছ উঠে গেছে।
তখনকার ইয়েগুলো ছিল যে এগুলি বিক্রি করে আমি হাসপাতাল বানাবো মুক্তিযোদ্ধাদের জন্য। তো আর এগুলি দুঃখের কথা। আজকে দেখেন আজকের পত্রিকা লেগেছে বাতিল প্রকল্প ব্যয় 850 কোটি টাকা, যে দেশে মানুষকে 800 কোটি টাকা শুধু এই প্রকল্পে জলাঞ্জলি। আর ওইগুলি তো অপকর্ম যেগুলি আছে, চোর বাটপার নিচু স্তরে কুলি মজুর পিয়ন চাপরাশি 100 কোটি থেকে 1000 কোটি টাকার মালিক। আপনি ডিআইটি পিয়নের 18টা ফ্ল্যাট কিভাবে হয় বলেন আপনি? একটা পিয়নের আমি একটা ফ্ল্যাটের মালিক এখন হইতে পারলাম, তাহলে এই কষ্ট আমি কোথায় রাখবো? কিন্তু আমার ভিতরে সে কষ্টটা নাই। আমি মনে করি আমি সৎভাবে চলি। এখন ব্যাপার হলো এই রাষ্ট্রে প্রত্যেকটা লোক নিজের থেকে নিজের সংশোধন আনতে হবে। আপনি আপনার থেকে ভালো হয়ে যান, ভাই থেকে ভালো হয়ে যাক, আমি আমার, তাই দেশটা আমার মনে হয় সুন্দর হবে। কার উপরে তাকায় থেকে লাভ নাই যে কেউ আমার একটু করে দিব সেটার দিকে আমি তাকায় থাকি। ডক্টর নুরুল আজহার, আমরা একটা বিরতি নিব, বিরতির পরে আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। সবই হবে বাসায়। নিরাপত্তা আইনের খড়গটা মাথার পর রেখে সাংবাদিক স্বাধীনতা নিশ্চিত হবে না। যতবার আমরা কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি প্রতিটি জায়গায় জননেত্রী শেখ হাসিনা সফল ছিলেন। বাংলাদেশের করণীয়টা কি? সরকারের তরফ থেকে সবকিছু করা সম্ভব নয়। এই ধারাটা সঠিক না। এটা এখন তর্ক বিতর্কের সময় নয়। এটার সমাধান কি? দুর্ভোগকে আবার পুঁজি করে কিন্তু ব্যাপকভাবে আরো মুনাফা লোটা যায়। যারা এই অনিয়মগুলো করতে তারা কিন্তু সাকসেসফুল হচ্ছে। আমাদের তাতে প্রোডাক্টিভিটি বাড়বে না। ডিজিটাল নিরাপত্তা আইনের খড়গটা মাথার পর রেখে সাংবাদিক স্বাধীনতা নিশ্চিত হবে না। যতবার আমরা কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি প্রতিটি জায়গায় জননেত্রী শেখ হাসিনা সফল ছিলেন। বাংলাদেশের করণীয়টা কি? সরকারের তরফ থেকে সবকিছু করা সম্ভব নয়। এই ধারাটা সঠিক না। এটা এখন তর্ক বিতর্কের সময় নয়। এটার সমাধান কি? দুর্ভোগকে আবার পুঁজি করে কিন্তু ব্যাপকভাবে আরো মুনাফা লোটা যায়। যারা এই অনিয়মগুলো করতে তারা কিন্তু সাকসেসফুল হচ্ছে। আমাদের তাতে প্রোডাক্টিভিটি বাড়বে না। ডিজিটাল নিরাপত্তা আইনের খড়গটা মাথার পর রেখে সাংবাদিক স্বাধীনতা নিশ্চিত হবে না। যতবার আমরা কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি প্রতিটি জায়গায় জননেত্রী শেখ হাসিনা সফল ছিলেন। বাংলাদেশের করণীয়টা কি? সরকারের তরফ থেকে সবকিছু করা সম্ভব নয়। এই ধারাটা সঠিক না। এটা এখন তর্ক বিতর্কের সময় নয়। এটার সমাধান কি? দুর্ভোগকে আবার পুঁজি করে কিন্তু ব্যাপকভাবে আরো মুনাফা লোটা যায়। যারা এই অনিয়মগুলো করতে তারা কিন্তু সাকসেসফুল হচ্ছে। আমাদের তাতে প্রোডাক্টিভিটি। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যেটি আপনি বলছিলেন যে দায় এবং দরদের জায়গা থেকে যে গণহত্যার বিচারের কথা বলছিলেন, যে দায় আর দরদের জায়গাটা আসলে আমরা সবাই উপলব্ধি করতে পারছি কিনা বর্তমান বাস্তবতায়? এটাই তো যুদ্ধের আকাঙ্ক্ষা ছিল আপনার এই যে লক্ষ লক্ষ মানুষ যে যুদ্ধ করলেন, কি কারণে অস্ত্র তুলে নিয়েছিলেন 71 সালে? শিক্ষিত মানুষ তো অস্ত্র তুলে নেয়নি। আপনি খবর নেন তো, এই যে বাংলাদেশের চেতনা ব্যবসায়ী শাহরিয়ার কবির আছে, চেতনা ব্যবসায়ী জাফর ইকবাল আছে, চেতনা ব্যবসায়ী মুনতাসির মামুন আছে, চেতনা ব্যবসায়ী এরকম হাজার হাজার পাইবেন। এর থেকে যুদ্ধ করে নাই, কিন্তু যারা তরুণ ছিলেন, তথাকথিত বুদ্ধিজীবী বলছেন, তথাকথিত বুদ্ধিজীবী তরুণ ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তারপরে মুনতাসির মামুন তো ডান্ডি কার্ড নিয়ে হাঁটতো। ডান্ডি কার্ড মানে হচ্ছে আপনার পাকিস্তানিদের স্পেশাল পাস। এই ডান্ডি কার্ড নিয়ে এসে ঘুরে বেড়াইতো এই সময়টাতে। জাফর ইকবালের নিজের লেখাতেই তো আসছে, হুমায়ুন আহমেদও লিখছে যে এটা খালি বাটপারি না, খালি চোরই না, সে ভীরুও বটে। সে খাটের নিচে লুকায় ছিল, ওখানে খাটের নিচে লুকায় লুকায় যুদ্ধ করছে। এরা হইলো যুদ্ধ বিক্রি করে। যুদ্ধটা তাহলে করছে কে? গ্রামের মানুষ যুদ্ধ করছে। আপনারা দেখেন এই যে গণমাধ্যমও যাদেরকে আপনারা পরিচয় করাচ্ছেন না, 24 জন রিক্সাওয়ালা ভাই শহীদ হয়েছে জুলাই আগস্টে। আপনারা বাংলাদেশের কোনো গণমাধ্যমে তো ওদের ইন্টারভিউ দেখি নাই, ওদের ফ্যামিলির কান্না দেখি নাই। 9 জন মহিলা শহীদ হয়েছেন, শিশু আছে তার ভিতরে আপনার প্রায় 60 থেকে 70 জন। জাতিসংঘের যে রিপোর্ট আসছে সেখানে 60 থেকে 70 জন শিশু আছে, তাদের বয়স 18-র নিচে। আপনার নাম না জানা মানুষ, শত শত মানুষ আছে। দুনিয়ার ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে বারবার লড়াইয়ের যদি গল্পগুলো দেখেন না, এই যে নূর হোসেনের কথা বলা হচ্ছে 2 দিন আগে, যেটা নিয়ে হাসিনা চট করে ট্রাম্প কার্ড খেলার চেষ্টা করেছে। তো নূর হোসেন তো আসলে যুবলীগের কর্মী ছিল না, তার পরিবার বলেছে সে রাজনীতি করতো না। গরিব মানুষ, বস্তিতে থাকে, টং দোকানের ব্যবসা বাণিজ্য করে, ময়লা টোকায়, এরকম মানুষ ছিল। আওয়ামী লীগ তাকে ভাড়া করে আনছে।
আওয়ামী লীগ জানতো যে আজকের মিটিংয়ে গোলাগুলি হবে, একটা লোক দুটো লোক লাশ পড়তে হবে, লাশ পড়লে হাসিনার রাজনীতি ফিরে আসবে। মতিউর রহমান রেন্টুর বই পড়লে দেখবেন যে হাসিনা কিভাবে এই লাশের রাজনীতিগুলো অর্কেস্ট্রেট করেছে। এটা আওয়ামী লীগের হিস্টোরিক্যাল এক্সপিরিয়েন্স, এই লাশের রাজনীতিটা করা। তুমি দেখেন সেই গরিব মানুষটাকে বলির পাঠা বানাইছে। আপনি দেখেন সেই 69-70-এর একটা বিখ্যাত ছবি আছে, একটা বাচ্চা আপনার এরকম মিছিল করতেছে, ওই বাচ্চাটার নাম তো ভুলে গেলাম আর কি। তো সেই সম্ভবত খুলনায় গণ অভ্যুত্থান ঢাকাতে, এবং তার কাপড় দেখলে, তার শরীর দেখলে বুঝবেন যে এই মানুষটা আসলে খুবই নিম্নবিত্তের প্রান্তিক জনগোষ্ঠীর একজন। ৭১-এর লড়াইটা কিন্তু সাধারণ মানুষ করেছে, দুইটা শ্রেণী করেছে। আর্মড ফোর্সেস, আমাদের পুলিশ, আমাদের আনসার, আমাদের বিডিআর, আমাদের সেনাবাহিনীর কর্মকর্তা, অফিসাররা, সদস্যরা, ওনারা যুদ্ধটা করেছেন। আর দ্বিতীয় যুদ্ধ করেছে আমার খেটে খাওয়া মানুষ। এবং দেখবেন এই জন্য অধিকাংশ জেনুইন মুক্তিযোদ্ধার কোনো কাগজ নাই, কারণ তারা একটা আকাঙ্ক্ষা, বিশ্বাসের জায়গা থেকে করে নিয়ে আসছে। তাদেরকে বলা হয়েছিল যে তোমরা ভালো থাকবা, আগামী বছর তোমার ক্ষেতের ফসলে তোমরা দ্বিগুণ দাম পাবা, আগামী বছর তোমার ছেলে মেয়েরা ভালো স্কুল কলেজে পড়বে, আগামী বছর তোমাদের মেয়ের বিয়েটা ভালোভাবে হবে, এই স্বপ্নটা দেখা পাবে। দায় এবং দরদের জায়গাটা হলো ওইটা। ওই দায় যারা স্বপ্ন দেখাইছিল তাদের দায়, আর দরদ দিয়ে দেখায় কাজটা করেছে হলো যারা যুদ্ধে গেছিল। রাষ্ট্র পরিচালনা করার জন্য দুইটাই দরকার, এই দায় বোধ থাকতে হবে আর দরদ থাকতে হবে। এই দুইটা না থাকলে হচ্ছে শাসক গোষ্ঠী ফ্যাসিবাদ কায়েম করবে, যেটা বারবার হয়েছে। জনগণের পক্ষে মিথ্যাচার করে ক্ষমতায় যাবে, গিয়ে ঠিক এক্স্যাক্টলি উল্টা কাজটা করবে। তো এই জন্য দায় দরদের রাজনীতি হচ্ছে আমাদের ঘোষণাপত্রের রাজনীতি। এই জন্য দেখবেন যে রিপাবলিকের কথা বলা হচ্ছে যে আমি একটা গণতান্ত্রিক রাষ্ট্র বানাবো, সাধারণ মানুষের রাষ্ট্র বানাবো, এবং সেই রাষ্ট্রটা কিভাবে চলবে? সাম্যের ভিত্তিতে চলবে, মানবিক মর্যাদার ভিত্তিতে চলবে, সামাজিক সুবিচার ইনসাফের ভিত্তিতে চলবে। এগুলো হচ্ছে দায় আর দরদের নীতিমালা। এটাই আমার যুদ্ধ ছিল। এই যুদ্ধের কারণেই মানুষ রক্ত দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ যুদ্ধ করেছে, নাম না জানা মানুষ লড়াই করেছে। জুলাই এবং আগস্ট ওই গণ অভ্যুত্থান, ওই লড়াইটাকে আবার রিভাইজ করেছে, রিপিট করেছে দায় ও দরদের জায়গা থেকে। নাম না যার মানুষগুলো যুদ্ধ করেছে, যাদের অধিকাংশ নামের তালিকা এখনও আমরা জানি না। এটাই হচ্ছে দায় এবং দরদের রাজনীতি। দেশটাকে তাদের মতো করে বানানো, দেশটাকে তাদের প্রতি সহনশীল করে বানানো, দেশটাকে তাদের ভোগান্তির জায়গা থেকে কিভাবে আরামদায়ক করা যায় তাদের জন্য বানানো। টিসিবির লাইনে দাঁড়ায় চাল কেনাটা দায় ও দরদ হইতে পারে না। গরিব মানুষ যখন 30 টাকার জিনিস 50 টাকা কেজিতে কিনতে হয়, এটা দায় ও দরদের জায়গা না। মানুষ যখন ডিম খেতে পাচ্ছে না, মুরগি কিনে খেতে পাচ্ছে না, মশলা কিনতে পাচ্ছে না, কাঁচামরিচ কিনতে পারছে না, প্রতিদিন সবজির বাজারে গেলে হাহাকার, এখানেই হলো দায় আর দরদের রাজনীতি। যে রাষ্ট্রকে দায়বোধ করতে হবে আর দরদ দিয়ে এটাকে সমাধান করতে হবে। এটাই হলো আমাদের রিপাবলিক গড়বার যে আকাঙ্ক্ষা, ওয়াদা, সেইটা। সেই আকাঙ্ক্ষা বাধাগ্রস্ত হচ্ছে কেন? এই যে সম্প্রতি উপদেষ্টা পরিষদ বাড়ানো হলো, বিশেষ করে 3 জন সদস্য যুক্ত হলেন, সেখানে আমরা দেখলাম যে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, নেতৃত্ব দিয়েছেন, তাদের বিক্ষোভ করতে, বিষয়টা আপনি কিভাবে দেখেন? দেখেন, বিক্ষোভ যারা করেছেন এবং যে 3 জনকে অ্যাপয়েন্ট করা হয়েছে, দুটার পক্ষে যথেষ্ট শক্তিশালী যুক্তি আছে। ধরেন মোস্তফা ফারুকীর ব্যাপারে অভিযোগ কি? যে তিনি শাহবাগী ছিলেন, তিনি বিভিন্ন ফর্মে আওয়ামী কালচারাল যে ফ্যাসিবাদ আছে, এই ফ্যাসিবাদের বেনিফিশিয়ারি এবং এই ফ্যাসিবাদকে তিনি প্রমোট করেছেন। কথাগুলো সত্য। আবার উল্টাটাও তো আছে যে উনি ফ্যাসিবাদের বিপক্ষে কথা বলে তো হেনস্থার শিকারও হয়েছেন। আওয়ামী লীগ তার সিনেমা হল্ট করে দিয়েছে, তারপরে তার বিজনেস, তার ট্যাক্সের নামে যে প্রচুর হয়রানি করছে, তাকে প্রমোট করবার নামে যে তাকে হয়রানি করেছে। এরপরে কলকাতাও তো তার উপর খেপেছিল, তার মুভি যেভাবে আপনার পশ্চিম বাংলার ভাষার যে হেজিমনি, এইটাকে ধ্বংস করে দিচ্ছে। এখানে হাই কমিশনে চাকরি করে এমন কর্মকর্তারা পর্যন্ত তার বিরুদ্ধে পোস্ট দিয়ে আপনার তাকে ভিলিফাই করেছে, এমন ঘটনাও তো ঘটেছে। এখন প্রশ্ন হচ্ছে, দুই পক্ষে যুক্তি আছে এবং তিনি ধরেন আমরা যারা বিশ্বাসী মানুষ, আমরা কি করি যে অন্যায় হইলে মাফ করে দেওয়ার একটা জায়গা তো থাকতে হবে, যে তিনি ভুল করেছেন, তওবা করলেন কিনা। আল্লাহ তাআলা তো তওবার একটা জায়গা তৈরি করে রেখেছেন। হাসিনাকে আমরা মাফ করতে পারছি না কেন? কারণ আওয়ামী লীগের কনভারসেশনে এখনও ক্ষমা বলতে কোনো শব্দ কিন্তু এখনও আসে নাই। কিন্তু মোস্তফা সরোয়ার ফারুকও কিন্তু বহুবার সেই শাহবাগের আন্দোলনের সময় কিন্তু বলেছেন
যে আমি যেটা বোধ করছি সেটা এখানে দেখতে পাচ্ছি না, এখানে একটা ফ্যাসিবাদ আছে, এখানে ইসলামকে বাঙালি জাতীয়তাবাদের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, এটা নিয়ে কিন্তু তিনি লিখেছেন। অতএব তার কিন্তু একটা দায়বোধের জায়গা থেকে তিনি বারবার কথা বলেছেন। উনি কিন্তু রাজনৈতিক কর্মী না, যে বিষয়টা আমরা পাবলিকলি বলতে পারি, ওনার প্ল্যাটফর্মটা কিন্তু সেরকম না। অতএব আমরা যেটা বোধ করছি যে ওনার কালচারাল আর্টিস্ট হিসাবে ওনার যেহেতু একটা স্পেস আছে, ওনার যোগ্যতা আছে, দক্ষতা আছে, সেই জায়গা থেকে উনি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে ঐতিহাসিক জায়গা থেকে তুলে ধরবেন, বাংলাদেশের ইতিহাসের নবযাত্রা আকারে তুলে ধরবেন। আর ওনার অতীত নিয়ে ভক্তদের মাঝে এবং জাতির মাঝে যে ভুল বোঝাবুঝিগুলো আছে অথবা অভিযোগ আছে, সেগুলোর ব্যাপারে উনি ক্ষমা চান, বললেই হয় যে হ্যাঁ এটা আমার একটা অনেস্ট জায়গা ছিল, আমি শাহবাগে ছিলাম কিন্তু আমার ভুল হয়েছে, এটা বললেই হয়। তো আমি ওইভাবে এটা দেখতে চাই। বশিরউদ্দিন সাহেবের ব্যাপারে যে কথা আসছে যে ওনার একটা মামলা আছে, এখন উনি তো রাজনৈতিক ব্যক্তি না, ব্যক্তি হিসেবে ওনাকে আমরা সজ্জন ব্যবসায়ী হিসেবে জানি। বাংলাদেশে ওনার ভাই একটা ক্রিমিনাল। এখন প্রশ্ন হচ্ছে যে ইনসাফের একটা জায়গা হচ্ছে যে আপনার ভাইয়ের অপরাধের জন্য তো আপনি বিচারের মুখোমুখি হইতে পারেন না। আওয়ামী লীগের সময়কার পুলিশ এবং বিচার বিভাগের আপনার কেন সমালোচনা করেছি, আপনার মনে থাকার কথা, স্বামীকে না পেয়ে স্ত্রীকে তার কয়েক মাস কয়েক বছর বয়সী বাচ্চা শিশুকে পর্যন্ত গ্রেফতার করে নিয়ে গেছে এবং তাদেরকে জামিন দেয় নাই, দুগ্ধপোষ্য শিশুকে জেলে থাকতে বাধ্য করেছে, ছেলেকে না পেয়ে বাবাকে উঠায় নিয়ে আসছে এবং জোর করে ধস্তাধস্তি করে মানে পুলিশের গাড়িতে উঠানোর সময় হার্ট অ্যাটাক করে বাবা মারা গেছে, এমন ঘটনা তো ঘটেছে। তাহলে আপনি কি ছেলের অপরাধের জন্য বাবাকে শাস্তি দিতে পারেন? আপনি বাবার অপরাধের জন্য কি ছেলেকে শাস্তি দিতে পারেন? বশিরউদ্দিন সাহেব নিজে ফ্যাসিবাদের দোসর হিসাবে কোনো কাজ করেছে কিনা, যেটা বাংলাদেশের অনেক বড় বড় ব্যবসায়ীরা করেছে, এসালম করেছে, ইউনাইটেড করেছে, বসুন্ধরা করেছে, এরপর ইউনাইটেড ফ্রেশ করেছে, তাদের মতো কি করেছে, বেক্সিমকো করেছে, তারপরে নাসা গ্রুপ করেছে, এই ধরনের কোনো অন্যায় কাজ দালালি উনি করেছেন কিনা আমার জানা মতে করেন নাই, খুব সজ্জন ব্যবসায়ী মানুষ। অতএব সেক্ষেত্রে তার ভাইয়ের একটা মিথ্যা মামলায় তাকে জড়ানোর যে কালচার আমরা দেখতে পাচ্ছি, এগুলো করে পরে চাঁদাবাজি করা, এই মিথ্যা মামলা এবং চাঁদাবাজির নাটক গল্প কিন্তু আমরা অবগত। এই জন্য হচ্ছে ঠিক ওইটার ভিত্তিতে ওনাকে জাজ করাটা একদমই সঠিক হবে না, বরং আমরা দেখতে চাই যে উনি যেভাবে একজন সফল উদ্যোক্তা হিসেবে বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রেখেছেন, ঠিক তেমনিভাবে বাণিজ্য উপদেষ্টা হিসেবে উনি প্রাইভেট সেক্টরের ডেভেলপমেন্টের ব্যাপারে কাজ করবেন, আমাদের যে জব লস হচ্ছে ইকোনমিক গ্রোথের ব্যাপারে কাজ করবেন, প্রচুর তরুণ লক্ষ লক্ষ তরুণরা বেকার হয়ে আছেন, তাদেরকে কিভাবে উদ্যোক্তা বানানো যায় অথবা চাকুরি তৈরি করা যায় সেটার জন্য কাজ করবেন। রমজান আসছে কয়েক মাস পরে, এখন থেকেই আপনার বাজারকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এটাকে আরামদায়ক করা যায়, ভোগান্তি কমিয়ে নিয়ে আসা যায়, ইনফ্লেশন কমানো যায়, এটা নিয়ে উনি কাজ করবেন। আমরা দেখতে চাই যে ওনার পারফরমেন্সটা দেখতে চাই এবং এটার ভিত্তিতেই আমরা এই দুই উপদেষ্টাকে কন্টিনিউয়াসলি মনিটর করব এবং রিভিউ করব। যদি তারা পারফর্ম ভালো না করেন, অন্যান্য উপদেষ্টার সমালোচনা আমরা যেভাবে করছি ওনাদের ব্যাপারে আমরা কদিন পরে কথা বলবো, কিন্তু ঠিক এক্স্যাক্টলি অতীতকে অথবা মিথ্যা মামলার উপরে ভিত্তি করে ওনাদেরকে আমি এখন এই মুহূর্তে বকডাউন করতে রাজি না। মাহফুজ আলম উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন কিন্তু ওনার এখনো কোনো দায়িত্ব নাই, তো দায়িত্ব পেলে পরে ওনাকে ক্রিটিক করাটা অথবা ওইটার ব্যাপারে মূল্যায়ন করাটা সহজ হবে। জি মিস্টার ফুয়াদ, আমি আপনার কাছে আবার আসবো। অ্যাডভোকেট ডক্টর নুর আজহার, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, বিশেষ করে নতুন উপদেষ্টা পরিষদের কথা, নতুন উপদেষ্টা যারা যুক্ত হয়েছেন এই উপদেষ্টা পরিষদের, যে মিস্টার ফুয়াদ বলছিলেন দুজনের কথা, তাদের ব্যক্তি কাজ কর্ম ব্যক্তিগত সুনাম কোনোটা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু জুলাই আগস্টের অভ্যুত্থানে নানা বিষয় নিয়ে আগে পরে আপনি দেখছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আপত্তি আছে, হঠাৎ আপত্তি উঠলো কেন? জি ধন্যবাদ আপনাকে। উনি ম্যাক্সিমাম কথাই বলছেন এবং লজিক্যালি কথাগুলি, আসলে এটাই হওয়া উচিত। একটা লোককে আপনি সম্মান দিয়ে আনলেন আর সাথে সাথে আপনি তার অসম্মান করতে পারেন না, আপনি তার সুযোগ দিতে হবে। হ্যাঁ, তার আত্মপ্রকাশ। বিশেষ করে আমি মনে করি যে উনি 5টা মাস দেখেন 2টা মাস, আমি মনে করি যে বৈশী সাহেবরে উনি যেহেতু বহল ব্যবসায়ী, ওনার কমার্স মিনিস্ট্রির দায়িত্বটা দেওয়া উচিত আমি মনে করি। দিলে উনি খবর কি এই যে খাবার দাবার যেগুলি বিশেষ করে আমাদের ফুডের যে বাণিজ্য মন্ত্রণালয় পাইছে, এইটারই মনিটরিংটা উনি সুন্দর করে দেখাইতে পারে, তাহলে উনি। আমি একটা শুনছি যে ওনার নামে একটা মামলা আছে, এটা ভুয়া মামলা মনে হয়, খুব সম্ভব। এরকম মিথ্যা মামলা তো অজস্র আছে, প্রত্যেকটা লোকের রাজনীতি মানেই মামলা। আপনি দেখেন আলাল সাহেব কয়েকদিন আগে চোখ দিয়ে ওনার পানি বেরিয়ে গেছে, এতগুলি মামলা, উনার 642টা মামলা মনে হয় সর্বশেষ, মনে হয় আলাল ওই যে বিএনপির আলাল সাহেব। তারপর ডক্টর মঈন সাহেবের নামে 38টা মামলা।
উনি জীবনে মামলার কোনো শব্দ জানেন না, এরকম ভুয়া মামলা কত কিছুই হয়েছে, মানে সংযুক্ত করে দেওয়া। তো এগুলি দুঃখজনক, বুঝছেন না? আমাদের এখন দেখতে হবে যে আপনি যদি ছোটোখাটো, যদি উনি ছোটোখাটো দিয়ে একটা ইয়ে করেও থাকে, সেটা যদি উনি যদি ক্ষমা চায়, সেটা আপনি ক্ষমা, কিছু জিনিস আছে ক্ষমার যোগ্য, কিছু আছে ক্ষমার অযোগ্য। তাহলে অযোগ্য যেগুলি সেইগুলি আপনি মাফ না করতে পারেন। আমি মনে করি না যে ওনারা অযোগ্য, ওনারা যেহেতু বসাইছেন অসম্মান করতে পারবে না, দেখতে হবে, সময় দিতে হবে। আরেকটা জিনিস, এই যে আমাদের দেশে যে হারে লুটপাট, গণলুটপাটের যে ধারাবাহিকতা হাসিনা রাইখা গেল এই দেশে এবং দেশটা শেষ করে দিয়ে গেল। দেখেন আপনার উত্তরে ধরা গেল জয়েন্ট সেক্রেটারি, উনি ওনার ওয়াইফ বলতেছে আমি 10 টাকা 5 টাকা করে জমাইছি বাজারের। ভাই দুঃখের বিষয়, মাসে 10,000 20,000 করে জমাইয়া বছরের শেষে 2 লাখ টাকা জমে না ব্যাংকে। হ্যাঁ, এর আগে উঠে খাই ফেলাইতে হয়েছে বা ইয়ে করতেছে, মানে আমাদের হয়ে গেছে নুন আনতে পান্তা ফুটে। আর উনাদের দেখেন আলাউদ্দিনের চেরাগ্রহ ছাড়াই গেছে 10 টাকা 20 টাকা করে 3 কাটা। তাহলে উনাতে একটু ঝাড়ফুঁক যদি আমি আনতে পারি, তাহলে আমিও কিন্তু কিছু সম্পত্তি 3-4-5 কোটি টাকার ক্যাশ টাকার মালিক হতে পারি। আপনি আমার ব্যাংক সার্চ করে দেখতে পারেন, আমার 10 লাখ টাকা আমার ব্যাংকে নেই। তাহলে আমি আমার কোন পর্যায়ে আমি আছি, আমার একটা অবস্থান আছে, তারপরে কিন্তু আমি চলি। আমি ওই একটু আগে বলছি যে আমি চিন্তা করি আমি সৎভাবে কীভাবে চলবো। আর বড় জিনিস হলো কি যে দেখেন, এই সরকার আসার পরে ভোগান্তি কিন্তু ওই রকম মানুষের কমে নাই, একটু বাড়ছে। তার কারণ হলো যেমন মনে করেন মানুষ যে সেবা নিতে গেলে বিভিন্ন নাগরিক সেবা, জন্ম সনদ বা ইয়েটিয়ে, এইসব সনদ ক্ষেত্রে সরকারের ওইখানে কিছু লোকজন বাড়ানো দরকার আর কি। আমি নিজে আমার মেয়ের আপনার বার্থ সার্টিফিকেটের ইয়ের জন্য গেছিলাম, নাগরিকত্ব সার্টিফিকেটের জন্য NID করার ব্যাপারে, দেখলাম যে আমার 5-6 দিন ভাই যাইতেই হয়েছে। আর গিয়া সেই বসে থাকতে হয়, লোকও কম ওনাদের, আবার ওনাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এই জিনিসগুলি সরকারের বিশেষ করে মনিটরিং করতে হবে। এখন ইউনূস সাহেব আসলে ওনার লোকবল, ওনার নিজেরও লোকবল কম, আবার উনি নিজেও একা অনেক কিছু হয়তো বুঝতে পারতেছেন না বা ইয়ে। আর আমলারা তো এখন ঘাপটি মেরে রয়েছে, যেটা সত্যি কথা। যারাই আছেন এবং যারা নতুন আবার করতেছেন, তারা হয়তো কিছুটা কাজ করতেছে। আবার যারা ভিতরে মানে দুঃখ কষ্ট পুষা রয়েছে যে এত সুন্দরভাবে চলতেছিলাম, সেই জিনিসের একটা বাধাপ্রাপ্ত হইল, মানে মানে ধর্ম আরো খাও, এই অবস্থা থেকে বাইরে আসতে পারতেছি না, মানে এখন হইতেছে না এই কাজগুলি। তো এইসব ওভারঅল মিলায় কিন্তু একটা মোটামুটি একটা যে সমস্যা, সেই সমস্যাগুলি কিন্তু থেকে যাচ্ছে। এই সমস্যাগুলিতে একটু মনিটরিং সরকারের করতে হবে। তার পাশাপাশি জনগণ যেন, বিশেষ করে ফুডের ক্রাইসিসটা এখন সবচেয়ে বেশি সামনে, মনে করেন এই সপ্তাহের মধ্যেই হয়তো বা এই মাসের শেষে সত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে যা দেখলাম। এতে কিন্তু যারা গ্রাম বাংলায় বা আপনার ওই যে ছিন্নমূল যারা রাস্তায় বসবাস করে বা থাকে, তাদের একটু ব্যবস্থা করা দরকার, থাকার ব্যবস্থা, তার সাথে তাদের গরম কাপড় কম্বল, তারপরে জামা জুতা, এইগুলির ব্যবস্থা করা দরকার। সরকারি এই জিনিসটা নজরদারি টানতে হবে। এখন শীত পড়ার পরে বা শীতের পরে যদি এটা করে, দেখা যায় কিছু লোক মারাও গেছে, তো দেখা যাবে সেটা আবার আরেক ধরনের কালার দেওয়া হইব যে আমি থাকতে তো মরে নাই, তারা আসার লগে লগে মরা শুরু হয়েছে। আমরা তো মানে অভিযোগের আর কোনো ইয়া নাই, শেষ নাই আমাদের, একটার পর একটা অভিযোগ আছে, একটার পর একটা ইয়ে। কিন্তু ভালো জিনিস যে আছে সেইগুলি, আজকে দেখেন যে উনার পতন হলো, একটা লোক উনার নাম নেয় না, উনার নিজের লোকগুলি 40% যে ভোট, উনার যে রিজার্ভ যে ভোটগুলি কোথায়, কই? উনি যে এই ট্রাম্প কার্ড নিয়ে খেলতে চাইল, এই ট্রাম্পও তো আজকে যেটা কথা, ট্রাম্প কই ট্রাম্প। আর আপনি মনে করেন যে বিদেশ থেকে এশিয়ান বা আফ্রিকান থেকে যেসব চিঠি যায়, ট্রাম্পের চাইতে কাছে যাইতে 10টা ধাপ পার হইতে হয়। 3 ধাপ মানে 7 ধাপের পরে তো চিঠিটা আটকায় যায়, ওইখান থেকে রিপ্লাইটা চলে আসে। জানেও না ট্রাম্প যে ট্রাম্প এখনও বাংলাদেশ যদি ভালো করে ওরে ম্যাপ না দিয়ে বুঝান, তাহলে সে মনে করে এখনও আমরা সেই আফ্রিকার জঙ্গলি একটা রাষ্ট্রে মনে হয় আছি আমাদের বাংলাদেশ, এইরকম তার ধারণা। তা আমরা ওই ট্রাম্পের নিয়ে নাচলে ট্রাম্পরা এসে বসাবে না, আমাদের যদি বসায় তো সেটা আল্লাহ বসাবে। আল্লাহর উপরে যদি আপনি মুসলমান হিসাবে যদি আপনার গিয়ে থাকে, তাইলে মানুষের সাথে যদি আপনি সৎ ব্যবহার বা সৎ কাজ করে থাকতেন, তাহলে আজকে সেই জিনিসগুলি পাইতেন। এখন সামনে আমি মনে করি যে সরকার যত দ্রুত গতিতে পারে, উনি ওই যেই সংস্কারগুলি হাতে নিছে, সে যতটুকু সম্ভব ওনাদের দ্বারা যেগুলি সম্ভব সেগুলি করুক, আর বাকিগুলি উনি রেখে যাবে। বাকিগুলি আসার নতুন সরকার যারা করবে, উনি নির্বাচন বলছে, যেহেতু যে আমার 18 সেনাবাহিনী প্রধান, তো উনি বলছে 18 মাস সময় দিতে হবে, সেই হিসাবে আরও তো 14 থেকে 15 মাস এখনও সময় আছে হাতে। অতএব ওনার কথা অনুযায়ী যদি আপনার ধরতে হয় সেনাবাহিনী প্রধান, তাহলে আপনাদের সবাইকে, এই জাতি কল্যাণার্থে সবাইকে ধৈর্য ধারণ করতে হবে এবং সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাইলে আমরা এই রাষ্ট্র, সুন্দর রাষ্ট্র আবার ফিরে পাবো। আমরা আর একটা বিরতি নিতে চাই, বিরতির পর আবার আসবো। দর্শক লেট এডিশনে নিচ্ছে আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটালি।
দর্শক, এসএটিভির রাতের আয়োজন লেট এডিশনে আপনাদেরকে স্বাগতম। সঙ্গে আছি আমি রহমান খান। রাজনীতি যদি বুঝতে হয় মানুষের মনটাকে আগে বুঝতে হবে। ব্যবসায়ীরা রাজনীতিবিদ হচ্ছে এবং রাজনীতিবিদরা ব্যবসা করা শুরু করেছে। একটা অন্যায় করলে কিন্তু সেই অন্যায়ের পথ ধরে অনেকগুলো অন্যায় চলতে থাকে। এদের যাত্রাপথ কি খুব কুসুমাস্তীর্ণ হবে? পৃথিবীতে সকলের কাছে গ্রহণযোগ্য কোনো কিছু হয় না। তাতে কিন্তু আমরা কোনো গণতান্ত্রিক উত্তরণে যেতে পারবো না। কিন্তু রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে শূন্য। লেট এডিশন দেখতে চোখ রাখুন এসএটিভির পর্দায় রবি থেকে বুধবার রাত 11:30। সুপ্রিয় দর্শক, এসএটিভির রাতের আয়োজন লেট এডিশনে আপনাদেরকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। রাজনীতি যদি বুঝতে হয় মানুষের মনটাকে আগে বুঝতে হবে। ব্যবসায়ীরা রাজনীতিবিদ হচ্ছে এবং রাজনীতিবিদরা ব্যবসা করা শুরু করেছে। একটা অন্যায় করলে কিন্তু সেই অন্যায়ের পথ ধরে অনেকগুলো অন্যায় চলতে থাকে। এদের যাত্রাপথ কি খুব কুসুমাস্তীর্ণ হবে? পৃথিবীতে সকলের কাছে গ্রহণযোগ্য কোনো কিছু হয় না। তাতে কিন্তু আমরা কোনো গণতান্ত্রিক উত্তরণে যেতে পারবো না। কিন্তু রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে শূন্য। লেট এডিশন দেখতে চোখ রাখুন এসএটিভির পর্দায় রবি থেকে বুধবার রাত 11:30। সুপ্রিয় দর্শক, এসএটিভির রাতের আয়োজন লেট এডিশনে আপনাদেরকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। রাজনীতি যদি বুঝতে হয় মানুষের মনটাকে আগে বুঝতে হবে। ব্যবসায়ীরা রাজনীতিবিদ হচ্ছে। রাতের আয়োজন লেট এডিশন বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আমরা আলোচনা শেষ দিকে চলে এসেছি। আমরা সংস্কার এবং নির্বাচন নিয়ে কথা বলতে চাই। আপনার কি বিষয়ে একটি খুবই সূক্ষ্ম একটি তফাৎ মনে হচ্ছে রাজনৈতিক দলগুলোর চাওয়া এবং সরকারের অবস্থানে? পর্যাপ্ত সংস্কার করেই নির্বাচন দেওয়া আর সংস্কারকেই গুরুত্ব দিচ্ছে সরকার, এই যে দুইটি বিষয় আপনার কি মনে হয় যে এটি বড় খুবই, আমার মনে হয় যে ফারাকটা খুব বেশি না আর কি। আমার মনে হয় যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রাজনৈতিক দলগুলো সবর করবার জন্য প্রিপেয়ার্ড। ধরেন সর্বোচ্চ হয়তো তারা আর্লিয়েস্ট আশা করছে নেক্সট ইয়ার উইন্টারে আর কি, ধরেন আগামী বছরে নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে যেন নির্বাচনটা হয়। কিন্তু এটা যে আরও 6 মাস পারফরমেন্সের উপরে ভিত্তি করে যদি অন্তর্বর্তীকালীন সরকারের পারফরমেন্স খুব ভালো থাকে, দেশের মানুষ লার্জলি হ্যাপি আছে, আপনার পলিউশনের অবস্থা খারাপ না, অথবা দ্রব্যমূল্যের অবস্থা খারাপ না, জিনিসপত্রের ফ্লো ঠিক আছে, ইকোনমি ব্যাক করতেছে, ট্রাফিক আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন, যানবাহন গণপরিবহন একটা সিস্টেমে আসছে, মোটামুটি সেবা খাতগুলো যদি একটু ফাংশনাল হয়ে যায়, আপনি রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে সেটা আপনি 2-4 মাস 6 মাস এদিক সেদিক করতেই পারবেন, সেটা আমি কোনো সমস্যা দেখি না। কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা আমি বারবার বলেছি যে ম্যান্ডেটটা ইলেকশন প্লাস ম্যান্ডেট, এটা অন্তর্বর্তীকালীন সরকার কনস্টিটিউশনের 90 ধারার অধীনে না, যে একটা নির্বাচন করতে আসছে নির্বাচন করে দিয়ে বাড়ি চলে যাবে। এটা একটা গণ অভ্যুত্থানের সরকার এবং সকল রাজনৈতিক দল এই সরকারকে সমর্থন দিয়েছে। তো সরকারকে সমর্থন কিসের ভিত্তিতে দিয়েছে? নির্বাচন করবার জন্য। তো নির্বাচন তো এই ডিসেম্বরে হয়ে যেতে পারতো, কেউ তো বলে নাই। তাহলে একটা লম্বা সময় দিয়েই আরও কিছু আকাঙ্ক্ষা এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এসছে, যে লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। তো দেশটা যে কারো বাপের না সেটা তো 71 সালে বলা হয়েছিল যে দেশটা রিপাবলিক, জনগণের রাষ্ট্র। সেটা কোথায়? তাহলে এই যে জনগণের রাষ্ট্রটা নাই, হাইজ্যাক হয়ে গেছে, এটা তো আবার অবমুক্ত করতে হবে। তো হাইজ্যাকারের কাছ থেকে তো রাষ্ট্রটাকে আবার জনগণের কাছে আনতে হবে। সেটা কিভাবে হবে? সংস্কার না করে। অতএব এই আকাঙ্ক্ষাগুলোর বাস্তবায়নের প্রসেস শুরু হয়ে যাওয়া দরকার। যদি এই তফাৎটা খুব বেশি বেড়ে যায়, আমি ইতিমধ্যে বলেছি যে রেফারেন্ডামে চলে যাওয়া, যে আপনারা কি ইমিডিয়েটলি 2 থেকে 3 মাসের মধ্যে নির্বাচন চান, 6 মাসের মধ্যে নির্বাচন চান, 9 মাসের মধ্যে নির্বাচন চান, 1 বছরের মধ্যে নির্বাচন চান, না আপনারা সংস্কার করে যৌক্তিক সময়ের পরে নির্বাচন চান? আপনি ব্যালট দিয়ে দেন। সারা পৃথিবীতে আপনার এই ব্যালটিং করবার এক্সপিরিয়েন্স আছে। সুইজারল্যান্ড একটা ভালো মডেল, বিভিন্ন দেশে আছে, যে টাইম টু টাইম গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়ে যেখানে রাজনৈতিক দল খুব বড় দাগে একমত হতে পারছে না, সেখানে জনগণের মতে চলে যাওয়া। কারণ দিন শেষে কি, পার্লামেন্টটা কিন্তু জনগণের একটা কাচারি ঘর, একটা ছোট্ট ঘর। সে আসলে কি করে? সে এই সারা বাংলাদেশের 20 কোটি ঘরের একটা প্রতিনিধিত্ব করে। কিন্তু আসলে ঘর কিন্তু 20 কোটি, গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় দেশে ছড়িয়ে ছিটে থাকা মানুষ। অতএব সেই জায়গাতে আমি বোধ করছি আলোচনার মধ্য দিয়ে সময় বাড়ানো কমানো সম্ভব। সংস্কার অবশ্যই প্রায়োরিটি,
না হলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। যদি একান্ত বিরোধ বেড়ে যায় আমি বলবো রেফারেন্ডামে দিয়ে দেন, জনগণ ডিসাইড করুক তারা কি এখন নির্বাচন চায়, সংস্কার করে চায়, 3 মাসে, 6 মাসে, 12 মাসে চায়, জনগণ যেটা ডিসাইড করবে তেমনটাই হবে। অন্যতম বৃহত্তম দল যেটি বিএনপি, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে রাজনৈতিক মতৈক্য ছাড়া এককভাবে কোনো সংস্কার কোনো সরকার করতে পারবে না, বা অনির্বাচিত সরকার তো সেটা বলেও নাই, অন্তর্বর্তীকালীন সেটা সরকার তো বলে নাই সে কথাটা। সরকার তো যেটা বলেছে, প্রফেসর ইউনূস নিউ ইয়র্ক টাইমসের ইন্টারভিউতে পরিষ্কার করে বলেছে যে সংস্কার কমিটিগুলো করবার পরে যে রিকমেন্ডেশনটা আসবে সেই রিকমেন্ডেশনটা নিয়ে উনি প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে আলাদা আলাদা করে বসবেন কি বিষয়ে, এই সুপারিশের ব্যাপারে মতামত নেবার জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে এই সুপারিশমালা কি আমরা আমাদের সরকারের সময় বাস্তবায়ন করা শুরু করব, অথবা কিয়দংশ করব, কিয়দংশ রেখে দেব, না এটা টোটালটাই নির্বাচিত সরকার করবে, এই বিষয়ে তো তিনি মতামত নেবেন। তিনি বলেছেন তো এই মতামত। আর দ্বিতীয় আর একটা কাজের কথা বলেছেন যে আমরা তখন ভোটার তালিকা যেটা আছে এটাকে হালনাগাদের কাজ শুরু করে দেব। তো বাংলাদেশে 12 কোটি প্লাস ভোটার, আপনার একটা হালনাগাদ করা 6-8 মাস 1 বছরের ব্যাপার ন্যূনতম। এছাড়া আপনি এই যে আওয়ামী লীগের সময় যে 3-3.5 কোটি ভোটার বানিয়েছেন আর 3-3.5 কোটি ভোটারকে বঞ্চিত করেছেন, এই প্রসেসটা তো সংশোধন করতে হবে। অতএব এটা ছাড়া নির্বাচনটা কিভাবে হবে? একটা ফেয়ার নির্বাচন পসিবল না তো। অতএব আজকে থেকে শুরু করলেও আপনি আগামী বছর নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন করাটা খুবই চ্যালেঞ্জিং হয়ে যাবে। অতএব কোনোভাবেই সংস্কারকে অগ্রাহ্য করে নির্বাচন করাটা জুলাই-আগস্টের গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, স্পিরিট, সেটার সাথে যাবে না, এবং সেটা কোনোভাবেই আমাদেরকে ছোট করার সুযোগ নাই। মিস্টার ফুয়াদ, আলোচনা শেষ করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনা যোগ দেওয়ার জন্য। অ্যাডভোকেট ডক্টর নুরুল আজহার, আলোচনার শেষ দিকে চলে এসেছি। সংস্কারকে গুরুত্ব দিতে হবে সবার আগে, যেটি 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, যেটি মিস্টার ফুয়াদ বললেন, কিন্তু রাজনৈতিক দলগুলোর অবস্থান কি সেরকম? আপনার কি মনে হয়? জি, ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য এটা। এবং রাজনীতিবিদরা তো অস্থির হয়ে গেছেন। অস্থিরতার কারণটা কি? কারণ আমি তো একটু আগে আপনার বলছিলাম 3টা দলের শাসন কিন্তু এই রাষ্ট্র দেখেছে, এবং 54 বছর অতিবাহিত হইতেছে। সবাই কিন্তু দেখছে যে কে কি করতে পারে বা কতটুকু। এরশাদ সাহেবের তো স্বৈরাচারী বলা হয়, কিন্তু এরশাদ সাহেবের সময় মানুষ যতটুকু শান্তিতে সুখে ছিল, তার পরবর্তীতে মানুষ কি দেখতে পাইল? এরশাদ সাহেবের সময় কিন্তু অর্থ পাচারও হয় নাই, তারপরে আপনার ব্যাংক লুটো হয় নাই, বিভিন্নভাবে করাপশান হয় নাই, এইভাবে কৃষক গ্যাং তৈরি হয় নাই, কোনো কিছু হয় নাই। উনি 9 বছর শাসন করছে। যেমন এই যে মিলন হত্যা, উনার ভাই সরাসরি কাদের ভাই মির্জা কাদের, উনি বলছে যে ডক্টর মিলনের হত্যা করছে আওয়ামী লীগ এবং বাম দল মিলে দ্রুত গতিতে এরশাদের পতনের জন্য। তো এটা তো একদম ভিডিও ফুটেজ আমার নিজের কাছেই আছে। তো যাই হোক, আমি এখন ওই তর্কে যেতে যাচ্ছি না। আপনি যেতে আসলে আমাদের স্পিরিট যেটা, যে আমাদের এই জুলাই-আগস্ট এই যে 2,000 লোকের যে আত্মাহুতি চলে গেল জীবনগুলি, এবং ইয়াং জেনারেশন সেটা যারটা গেছে সেইটা পাইতেছে, আমার আপনার যায় নাই বলে আমরা বুঝতেছি না। তার ফ্যামিলি এবং অনেকেই কিন্তু পঙ্গুত্ব বরণ করেছে, প্রায় 25,000-এর মতো। অনেকের চোখ নাই, মুখ নাই, এবং মাথায় ব্রেনের শরীরে গুলি নিয়ে চলতেছে। এখন এইটার যদি সুফল আমরা পেতে চাই, তাহলে আপনি একটা যে কোনো একটা জিনিস তৈরি করতে হলে আপনি মনে করেন আপনার বাসা আমারে দাওয়াত দিলেন, মানে হাঁসের মাংসর পরোটা খাওয়াবে, তো এটা প্রসেসিংয়েরও তো একটা ব্যাপার আছে। হাঁসটারে তো ধরে আনলে তো হবে না, বাজার থেকে ধরে এটার প্রসেস করে বহুতভাবে এটার প্রসেস করতে, করার পরে রান্না করে তারপর রুটি সেইকা টেকে আনা, এটা সময়ের ব্যাপার। তো অতএব আপনি মনে করি যে এই যে সংস্কারের পরে তারপরে যদি আপনার নির্বাচনের আগে যদি ওই দায়িত্বগুলি পালন করতে হয় তত্ত্বাবধায়ক সরকারের, যেমন ভোটিংয়ের সিস্টেমগুলি বা ইয়েগুলি, তাহলে তো আর একটু সময় দিতে হবে। তো পরিস্থিতির উপরে সব কিছু পর্যবেক্ষণ করতে হবে। আগে ইউনূস সাহেব যেভাবে আগাইতেছেন আমি মনে করি পারফেক্ট, ওনারটা আমরা ফলো করা উচিত এবং ওনারে সাপোর্ট করা উচিত। উনি যেভাবে সংস্কারের 6টা করে দিয়েছেন, সংস্কার করার জন্য 6টা কমিটি করে দেওয়া, ওই জিনিসগুলির পরে পলিটিক্যাল লিডারদের সাথে উনি বসে এটার ব্যাপারে উনি ডিসকাশন করে পরবর্তী উনি যে স্টেপগুলি নেবে সেইগুলি। আর এদিকে শুধু খাদ্যদ্রব্য আর আইন শৃঙ্খলা, এই 2টা জিনিস ওনার কন্ট্রোলে আনতেই হবে। তা না হলে মানুষ কিন্তু হতাশ হয়ে যাবে। এবং কিছু লোক তো আছে জানেন, ভালো লোকরা কোনোদিন শান্তিতে থাকতে দেয় না, উস্কায় দেওয়ার জন্য। তো এই রাষ্ট্রের মানুষগুলি কিন্তু অত্যন্ত চতুর এবং পটু এই ক্ষেত্রে।
তা আমি সবার অনুরোধ করব, ভাই এই দেশটা আমাদের রক্তের বিনিময় পেয়েছি, ভাষা পেয়েছি রক্তের বিনিময়, এখনও রক্ত ঝরতেছে, এটাই হলো কষ্টের ব্যাপার। আমরা সিঙ্গাপুর দাবি করি, কানাডার মতো বসবাস করি, স্বামী স্ত্রীর মতো বসবাস, সব কিছুই, কিন্তু আইসা যখন মানুষ এই দেশের নামে তখন আমাদের ঘৃণা করে। আমাদের সেই মন মানসিকতা থেকে ফিরে আসতে হবে। আমাদের বুঝতে হবে যে একটা সুন্দর রাষ্ট্র গড়তে হলে সবারই ত্যাগ স্বীকার করতে হবে, তাইলে আমরা সুন্দর একটা রাষ্ট্র পাবো বলে আমরা মনে করি। অ্যাডভোকেট ডক্টর নুরুল জাহার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নেই, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, লেট এডিশন পুরো প্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসটিভির সঙ্গেই থাকুন।